আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ। এর আগে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতার কথা এবং বোর পরমাণু মডেল কিভাবে সেগুলোকে ওভারকাম করেছে সেগুলো নিয়েও বলেছিলাম। তো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে ছিল রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি না, কিন্তু সেটা বোর পরমাণু মডেল দ্বারা করা যায়। এছাড়াও রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে ইলেকট্রন কোন একটা কক্ষপথে যখন গতিশীল অবস্থায় থাকে সেই ইলেকট্রনের গতিবেগ আমরা নির্ণয় করতে পারি না, এবং কক্ষপথের শক্তি সেটাও নির্ণয় করা যায় না, কিন্তু এই বিষয়গুলো বোর পরমাণু মডেল দ্বারা নির্ণয় করা যায়। তো সেটা কিভাবে করা যায় আজকে আমাদের সেটাই আলোচনার বিষয়। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আলোচনা করব n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে, সেই কক্ষপথটা নিউক্লিয়াস থেকে কত দূরত্বে অবস্থিত, সেই দূরত্বটাই বা ব্যাসার্ধটা আমরা নির্ণয় করে কিভাবে নির্ণয় করব সেটা আলোচনা করব। n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ। কোনো একটা ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে আবর্তনশীল থাকলে সেই ইলেকট্রনের বেগ কত হবে সেটাও নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি কতটুকু, ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে থাকলে সেই ইলেকট্রনের শক্তি কতটুকু, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। তো এই তিনটে বিষয় হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়। যদি আমরা সম্ভব হয় তিনটা আলোচনা করব, আর না হলে যতটুকু সম্ভব সেটা আলোচনা করব। তাহলে আমরা প্রথম n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোন একটা ইলেকট্রন n-তম কক্ষপথ বলতে এখানে যে কোনো কক্ষপথ, অর্থাৎ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ ইত্যাদি, মানে n এর মান 1 হলে প্রথম কক্ষপথ, n এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, n এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ, অর্থাৎ কোন একটা ইলেকট্রন যে কক্ষপথে থাকবে সেই কক্ষপথের ব্যাসার্ধটাই আমরা নির্ণয় করব। তো আমরা ধরে নিই হাইড্রোজেনের অনুরূপ কোন পরমাণু নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে Ze। হাইড্রোজেন এর অনুরূপ অর্থাৎ 1 ইলেকট্রন বিশিষ্ট কোন একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জ আছে Ze। এখানে Z হচ্ছে ওই পরমাণুটার পারমাণবিক সংখ্যা, আর E হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ। পারমাণবিক সংখ্যা Z হলে তার প্রোটনে মোট চার্জ হবে, সেই তার নিউক্লিয়াসে মোট চার্জ হবে Z দ্বারা, Z কে তোমার ইলেকট্রন বা প্রোটনের চার্জ দ্বারা গুণ করতে হবে। সেই জন্য প্রোটনের ধনাত্মক চার্জ দ্বারাই তুমি যদি পারমাণবিক সংখ্যাকে গুণ করো তার কেন্দ্রে কতটুকু ধনাত্মক চার্জ আছে সেটা বাইর করা যাবে। তাহলে আমরা ধরে নিলাম হাইড্রোজেনের অনুরূপ কোন পরমাণুর নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জের পরিমাণ Ze। এরকমের এখানে আমি একটা চিত্র দেখাচ্ছি। এখানে নিউক্লিয়াসের মধ্যে আমরা Ze পরিমাণ একটা চার্জ, ধনাত্মক চার্জ দেখাচ্ছি, আর ওই পরমাণুতে উপস্থিত একটি মাত্র ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি বেগে আবর্তন করছে। ওই পরমাণুর মধ্যে বিদ্যমান একটি মাত্র ইলেকট্রন, আমরা বললাম যে এটা হচ্ছে হাইড্রোজেনের অনুরূপ, অর্থাৎ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এরকম হাইড্রোজেনের পরমাণু অথবা অন্য যে কোনো একটা পরমাণু যার মধ্যে একটা ইলেকট্রন থাকবে। তাহলে ওই পরমাণুতে উপস্থিত একটি মাত্র ইলেকট্রন যেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কক্ষপথে আবর্তন করতেছে। অর্থাৎ এখানে যে আমরা একটা বৃত্তাকার কক্ষপথ দেখাচ্ছি, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধটা হচ্ছে আর, এই কক্ষপথের ব্যাসার্ধটা আর, আর ইলেকট্রনটা ভি বেগে আবর্তন করতেছে। এই যে ধরো এই ইলেকট্রনটা সেখানে আবর্তন করবে এবং সে ভি বেগে আবর্তন করবে, তার বেগ হচ্ছে ভি। তাহলে এই ভি বেগে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা আবর্তন করতে থাকবে।
কুলম্বের সূত্র অনুযায়ী নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল। কুলম্বের সূত্র তোমরা নিশ্চয়ই ক্লাস 9-10 পড়ে আসছো। দুটি চার্জের মধ্যে বিদ্যমান আকর্ষণ বল, বিপরীতধর্মী দুটি চার্জের মধ্যে বিদ্যমান আকর্ষণ বলটা হচ্ছে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ইলেকট্রন, এটা একটা ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ যুক্ত কণা, আর এখানে ধনাত্মক চার্জ আছে জেডি। তাহলে এই দুইটার মধ্যে আকর্ষণ বল কাজ করবে, যেহেতু এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই দুটার মধ্যে আকর্ষণ বলটা কুলম্বের সূত্র অনুযায়ী তাদের চার্জের গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে আমরা লিখলাম কি জেড ই ইন্টু ই, অর্থাৎ চার্জের গুণফল, আর এটা হচ্ছে ভাগ চিহ্ন, অর্থাৎ আর স্কোয়ারটা নিচে আছে। তাহলে আর ছিল এখানে দূরত্ব, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই জন্য নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল সমান জেড ই ইন্টু ই ডিভাইড বাই আর স্কোয়ার। আর এই বলটা ইলেকট্রনটাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, সেই জন্য এটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এই যে এই বলটা জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এই বলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে টানবে, সেজন্য এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবার বৃত্তাকার কক্ষপথে ভি বেগে আবর্তনশীল এম ভর বিশিষ্ট ইলেকট্রনের ক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী বল সমান এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে আমরা যে ইলেকট্রনটা আবর্তন করতেছে সেটার ভর ধরে নিলাম হচ্ছে কি এম, আর ব্যাগ বি, সেটা আমরা আগে বলছি। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছি, কোনো একটা বস্তু বা কণাকে যদি তুমি একটা সুতা দ্বারা বেঁধে এবং সেই সুতার আরেক প্রান্ত তোমার আঙ্গুলে যদি বেঁধে ঘুরাইতে থাকো, তাহলে দেখবে যে ওইটা তোমার আঙ্গুলকে বাহিরের দিকে টানতেছে। এর মানে হচ্ছে সে বাহিরের দিকে একটা বল অনুভব করতেছে, এইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে বৃত্তাকার কক্ষপথে বি বেগে আবর্তনশীল এম ভর বিশিষ্ট ইলেকট্রনের ক্ষেত্রে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র বিমুখী বল সেটা হচ্ছে এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এই বলটা যেটা কেন্দ্র বিমুখী বল, এটা ইলেকট্রনটাকে বাহিরের দিকে টান দিবে, সেই জন্য এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন একটা কক্ষপথে থাকতে হলে এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল, এই দুইটা বল পরস্পর সমান হবে, তাহলে ইলেকট্রনটা যেই কক্ষপথে আবর্তনশীল সেই কক্ষপথে আবর্তিত হবে। তাহলে ইলেকট্রন কখন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হবে, যখন এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল এই দুইটা পরস্পর সমান। আর বিজ্ঞানী বোর তার প্রথম প্রস্তাবনায় বলেছিল যে একটা ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে ততক্ষণ সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, সেই জন্য সে ওই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে এই নির্দিষ্ট কক্ষপথে যেহেতু ইলেকট্রনটা ঘুরবে, সেই জন্য এই দুইটা বল পরস্পর সমান। তাহলে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের জন্য কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, অর্থাৎ কেন্দ্রমুখী বল আমরা পাইছিলাম জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, আর কেন্দ্র বহির্মুখী বল ছিল এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে এই দুইটা পরস্পর সমান, সুতরাং জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান, এটা হচ্ছে ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর। এটা জাস্ট এই সমীকরণটা থেকে বি স্কোয়ারকে এক পাশে রেখে আর বাকিগুলোকে আমরা আরেক পাশে নিয়ে আসলাম, বাকি রাশিগুলোকে। সুতরাং আমরা পাইলাম কি ভি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর। এটাকে আমরা ধরো একটা সমীকরণ দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ। এরপরে বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনায় কি বলেছিল, কৌণিক ভরবেগ এম বি আর সমান NH ডিভাইড বাই 2s5। বোর বলছিল যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল থাকে তখন সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট থাকে এবং সেইটা H ডিভাইডেড বাই 2s5 এর পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে ইলেকট্রন যেহেতু বৃত্তাকারে গতিশীল, এর কৌণিক ভরবেগ হচ্ছে এম বি আর সমান NH ডিভাইড বাই 2s5। এটা বোরের দ্বিতীয় প্রস্তাবনা ছিল। এখান থেকে আমরা লিখতে পারি B সমান NH ডিভাইড বাই 2s5 Rm। জাস্ট
এম আর দুইটাকে আমি এই পাশে নিচে নিয়ে আসছি, এম এবং আর কে, তাহলে বি সমান এইচ ডিভাইডেড বাই টোয়াইস ফাই আর এম। সেখান থেকে আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই, উভয় পক্ষে বর্গ করলে বি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। জাস্ট এই সমীকরণটার উভয় পক্ষকে বর্গ করে দিলে বি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার পাওয়া যায়। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিলাম, ধরলাম এটা 2 নং সমীকরণ। তাহলে আমাদের 1 নং সমীকরণ ছিল কি, বি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর। এটা এর আগের তোমার স্লাইডে এই যে এখানে আছে, বি স্কোয়ার সমান জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ ছিল বি স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো এখানে দুইটা সমীকরণের বি স্কোয়ার আছে, অর্থাৎ বাম পাশ দুটোটারই বি স্কোয়ার আছে, দুটোটার বাম পাশ বি স্কোয়ার। সুতরাং আমরা এই দুইটা সমীকরণকে তুলনা করে লিখতে পারি, কি লেখা যায়, জেড ই স্কোয়ার ডিভাইড বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। জাস্ট ডান পাশ দুইটা কি হবে, সমান হবে। সেইখান থেকে আমরা এই সমীকরণটা এইভাবে লিখতে পারি। তো এখান থেকে লেখা যায় জেড ই স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম আর, অর্থাৎ এখানে একটা এম ছিল নিচে, এখানে একটা এম স্কোয়ার আছে, তাহলে একটা এম কাটা গেলে এই পেশে আর একটা এম থাকবে, এখানে আর আছে নিচে, এই পেশে আর স্কোয়ার আছে, তাহলে একটা আর কাটা গেলে এখানে আর একটা আর থাকবে। সেই জন্য জেড ই স্কোয়ার সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম আর। এখান থেকে আমরা লিখতে পারি আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, অর্থাৎ আরটাকে ডান পাশে নিয়ে গেলাম আর বাকি জেড ই স্কোয়ার এগুলোকে, আরটাকে বাম পাশে নিলাম, জেড এবং ই স্কোয়ার এই থেকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা সেখান থেকে আর পাবো আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এইখানে এই আরটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, কারণ আমরা এখানে বোর তত্ত্বের দ্বিতীয় প্রস্তাবনায় এম বি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই টোয়াইস পাই, সেইখান থেকে এই সমীকরণটা আসছে। তো সেখানে এম বি আর ইকুয়াল টু এন এইচ ছিল। আমরা যখন বোর তত্ত্ব আলোচনা করেছিলাম সেখানে এনটা বলেছিলাম কক্ষপথের ক্রম, অর্থাৎ এন এর মান 1 হলে প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এন এর মান 3 হলে তৃতীয় কক্ষপথ। তাহলে এখানে যেহেতু আমরা এন লিখছি, সুতরাং এখানে আরটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখতে পারি আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন, এনতম কক্ষপথের ব্যাসার্ধকে আর এন দ্বারা প্রকাশ করা হয়, আর এন। আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, গাণিতিক সমস্যার জন্য সমাধান করার জন্য এটা খুব লাগবে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এখানে জেড হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেনের কথা যদি তুমি চিন্তা করো, শুধু হাইড্রোজেন, আমরা বলছিলাম হাইড্রোজেনের অনুরূপ। তো আমরা যদি বলি যে এটা হাইড্রোজেনের জন্য এই সমীকরণটা আমরা ব্যবহার করব, তাহলে হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা জেড এর মান 1, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জন্য জেড সমান 1 বসাই বাকিটা তুমি লিখতে পারো। অর্থাৎ হাইড্রোজেনের জন্য আর এন সমান হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এম ই স্কোয়ার। জেড আর না লিখলেও চলবে, আর যদি জেড লেখো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1 বসাইলে হবে। তাহলে এই সমীকরণটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম কক্ষপথের জন্য এন এর মান 1, এন এর মান 1 হলে তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা বলবো হচ্ছে আর1। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর1, তাহলে আর1 সমান হবে এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার।
তাহলে প্রথমটা ছিল Rn, সেটা ছিল n তম কক্ষপথের ব্যাসার্ধ, আর এখন যেটা পেলাম সেটা হচ্ছে R1, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 সমান h স্কোয়ার ডিভাইড বাই 4 π² mz স্কোয়ার। এটা খুবই সহজ, নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে জাস্ট আমরা R1 যখন বাইর করছি তখন n এর মান এখানে 1 বসাইছি, উপরের সমীকরণে n এর মান 1 বসাই দিলেই এই সমীকরণটা পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা আরেকটা সমীকরণ দিই, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে প্রথমটা 3 নম্বর সমীকরণটা ছিল n তম কক্ষপথের ব্যাসার্ধ, আর 4 নম্বর সমীকরণ হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমরা যদি এই দুইটা কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক স্থাপন করি, তাহলে আমরা 3 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দিব। 3 নং সমীকরণকে 4 নং সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? Rn ডিভাইড বাই R1। এখানে ছিল বাম পক্ষে ছিল Rn, আর 4 নম্বরে বাম পক্ষে আছে কত? R1। তাহলে Rn ডিভাইড বাই R1 সমান n স্কোয়ার h স্কোয়ার ডিভাইড বাই 4 π² mz স্কোয়ার। অর্থাৎ 4 নম্বরের ডান পাশটা আমরা লিখলাম এখানে 3 নম্বরের, আর 4 নাম্বার যেহেতু এখানে R1 নিচে, এটাকে জাস্ট আমি উল্টে দিছি, সরি। এটার নিচে আছে 4 π² mz স্কোয়ার, এটা নিচে ছিল, এখানে আমরা যেহেতু ভাগ ছিল সেজন্য এটাকে উল্টে দিয়ে এই স্কোয়ারটাকে নিচে লেখা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো h স্কোয়ার কাটা যাবে গা, যেহেতু এটা উপরে এটা নিচে। 4 π² mz স্কোয়ার এটা আছে কিন্তু কি নিচে, আর এই পেশেরটা আছে কিন্তু উপরে, এটা গুণ চিহ্ন। তাহলে এই অংশটা উপর নিচে আর এই অংশটা উপরে, এই দুইটা কাটাকাটি যাবে। কাটাকাটি গিয়ে কি থাকবে? Rn ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার, অর্থাৎ Rn ডিভাইড বাই R1 সমান তোমার থাকতো n স্কোয়ার, Rn ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু এখানে n স্কোয়ার থাকতো, n স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি Rn সমান R1 ইন্টু n স্কোয়ার। এটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। এই সমীকরণটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে Rn সমান R1 ইন্টু n স্কোয়ার। এখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। এই সমীকরণ থেকে আমরা এই সিদ্ধান্তটা বা এই কথাটা বলতে পারি। দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ, কারণ দ্বিতীয় কক্ষপথ মানে হচ্ছে n এর মান 2। তাহলে এখানে যদি n এর মান আমরা 2 বসাই, এটা 4 হয়ে যাবে। তাহলে Rn সমান 4 ইন্টু R1, তাহলে R1 এর 4 গুণ। সেজন্য আমরা বলতে পারি কি, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। এই সমীকরণ থেকে সেটা বলা যায়। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ। চতুর্থ কক্ষপথ মানে n এর মান 4, তাহলে এখানে যদি 4 বসাই তাহলে 4 এর বর্গ করলে 4 4 16 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ। ঠিক একইভাবে আমরা বলতে পারি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 9 গুণ হবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। আর এই দুইটা থেকে আমরা কি বলতে পারি, এখানে যে দুটো লিখছি সেখান থেকে দ্বিতীয় আর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক কেমন হবে? চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। চতুর্থ, সরি, 4 গুণ হবে। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4 গুণ, যেহেতু এখানে 16, 4 আর 16 আছে, 16কে 4 দ্বারা ভাগ করলে 4 গুণ। তাহলে দ্বিতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে যদি সম্পর্ক অবজেক্টিভে হয়তো আসতে পারে, সেটা তোমাকে এইভাবে চিন্তা করে বলতে হবে। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ, যেহেতু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের 4 গুণ ছিল, আবার চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের 16 গুণ ছিল। সেই জন্য এইটাকে দ্বারা ভাগ করলে 4 পাওয়া যায়। এই সম্পর্ক, এই প্রথম দুইটা সম্পর্ক থেকে, এই দুইটা সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ। তো এটা ছিল মূলত তোমার n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এর সমীকরণ।
এইটা থেকে তোমার বেশি করে গাণিতিক সমস্যা এবং অবজেক্টিভে আসার সম্ভাবনা আছে। গাণিতিক সমস্যার জন্য এটা তোমাদের লাগবে। এরপরে আমাদের দ্বিতীয় প্রয়োগ যেটা আমরা ছিল সেটা হলো n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয়। কোন একটা ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথে যখন আবর্তনশীল থাকে তখন সেই ইলেকট্রনের বেগ কত সেটা নির্ণয় করার নিয়ম। এটা সহজ। তুমি যদি প্রথমটা ভালো করে বুঝে থাকো, অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয়টা যদি ভালো করে বুঝো, তাহলে বাকি দুইটা সহজে বের করা যায়। মূলত প্রথমটা ভালো করে বুঝতে হবে। তাহলে বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা নিশ্চয় মনে আছে। বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা ছিল mBr সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই, অর্থাৎ কণিক ভরবেগ h ডিভাইড বাই টুয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক বলছিল। সুতরাং আমরা বলতে পারি mBr সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই। এখান থেকে আমরা লিখতে পারি v সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই rm। শুধু কি করলাম, আমি v এবং r কে এই পাশে ডান পাশে নিয়ে আসলাম। v এবং m এবং r কে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা লিখতে পারি v সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই rm। এটাকে আমরা একটা নাম দিলাম, এটা 5 নাম্বার সমীকরণ দিলাম, যেহেতু আমাদের আগে 4 নাম্বার পর্যন্ত ছিল। আবার n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ rn, যেটা আমরা কিছুক্ষণ আগে 3 নাম্বার সমীকরণ বের করছিলাম। 3 নাম্বার সমীকরণের মধ্যে আছে এখানে n-তম কক্ষপথের ব্যাসার্ধ rn সমান n স্কয়ার s স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা ছিল n-তম কক্ষপথের ব্যাসার্ধ। এটাকে আমরা যদি আরেকটা সমীকরণ দিই, এটা 6 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের 5 নাম্বার সমীকরণ এর আগের স্লাইডে ছিল v সমান nh ডিভাইড বাই টুয়াইস পাই rm, আর 6 নাম্বার সমীকরণ ছিল rn সমান n স্কয়ার s স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এই দুটো সমীকরণ আমি আবার মান বসাবো, এই জন্য এই স্লাইডে নতুন ভাবে নিয়ে আসছি। এই দুইটা আমাদের সমীকরণ ছিল। তো এখান থেকে আমরা rn এর মান, অর্থাৎ r এর মান আমরা 5 নং সমীকরণে বসাবো। 5 নং সমীকরণে যদি আমরা r এর মান বসাই, 6 নং সমীকরণ হতে 5 নং সমীকরণে r এর মান বসালে কি হবে, v সমান কি হবে, এখানে nh ছিল ডিভাইড বাই টুয়াইস পাই m নিচে 1 বাই r, অর্থাৎ গুণ আকারে লিখলে 1, r টা নিচে আছে, সেই জন্য আমরা r এর মান বসাইলে এই মানটাকে উল্টেই দিতে হবে, যেহেতু r টা নিচে আছে। অর্থাৎ 4 পাই স্কয়ার mz e স্কয়ার এটাকে উপরে লিখছি, আর n স্কয়ার s স্কয়ার কে নিচে লেখা হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে, আশা করি সমস্যা হচ্ছে না। আমাদের এই 5 নাম্বার সমীকরণে r টা ছিল নিচে, আরটা নিচে, এটা হচ্ছে ভাগ চিহ্ন। আমি এখানে যেটা দেখাচ্ছি এটা ভাগ চিহ্ন দেখাচ্ছি, অর্থাৎ nh উপরে আর এই পুরোটা নিচে। তাহলে এখানে r হচ্ছে নিচে। r এর মান যদি বসাই 5 নং সমীকরণ, তাহলে r এর মান যেহেতু এটা, সেই জন্য এটা উল্টে যাবে, এই অংশটা উপরে আর n স্কয়ার s স্কয়ারটা নিচে, উপরে যেটা ছিল সেটা নিচে চলে আসছে। তো এখান থেকে আমরা লিখতে পারি একটা nh একটা nh কাটা যাবে, তাহলে কাটাকাটি করার পরে m একটা এবং ফাই একটা কাটা যাবে, তাহলে আর থাকবে হচ্ছে 2 পাই z e স্কয়ার ডিভাইড বাই nh, অর্থাৎ এখানকার একটা nh এর সাথে এখানকে কাটলে নিচে এখানে nh থাকবে, নিচে থাকবে nh, আর এখানে 2 আর 4 যদি আমরা কাটি এখানে থাকবে 2। এই 2টা কিন্তু নিচে, যেহেতু এখানে বাক চিহ্ন আছে একটা, দেখো খেয়াল করো, এটা বাক চিহ্ন, তাহলে 2 এটার নিচে আর 4টা কিন্তু উপরে, সেই জন্য কাটাকাটি যাবে। এটা 4 হবে, m কাটা যাবে, আর ফাই, এখানে ফাই স্কয়ার আছে, তাহলে এখানে আর থাকবে ফাই একটা থাকবে। তাহলে আমাদের উপরে থাকতেছে 2 পাই z e স্কয়ার, 2 পাই z e স্কয়ার, এই যে 2 পাই z e স্কয়ার, আর নিচে আছে nh, সেই জন্য আমরা লিখলাম কি b সমান 2 পাই z e স্কয়ার ডিভাইড বাই nh। তো এটা হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। যেহেতু আমরা এই সমীকরণটাও কি বোর এর দ্বিতীয় প্রস্তাবনা mBr = nh ডিভাইড বাই টুয়াইস পাই
সেটা ব্যবহার করে এবং Rn বসিয়ে এই সমীকরণের মানটা পেলাম। তো Rn হচ্ছে n-তম কক্ষপথের বেগ, আর mvr সমান nh ডিভাইড বাই টোয়াইস পাই, সেখানেও আমরা n-তম কক্ষপথের কথা ছিল, সেই জন্য এই মানটা হবে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ। সুতরাং n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ vn সমান টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই ns। এই সমীকরণটাও খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এটাকে আমরা 7 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা প্রথম কক্ষপথের বেগ বাইর করব। তো প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, n এর মান 1 বসালে আমরা কক্ষপথের বেগ v1, প্রথম কক্ষপথের বেগ হবে কিন্তু v1, তাহলে v1 সমান হবে টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই h। অর্থাৎ এখানে জাস্ট নিচে n এর মান 1 বসাই দিতে হবে, n এর মান 1 বসালে প্রথম কক্ষপথের বেগ পাওয়া যাবে। তাহলে v1 সমান হবে টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই ns। এটাকে আমরা আরেকটা সমীকরণ 8 নাম্বার দিলাম। তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে n-তম কক্ষপথের বেগ, আর 8 নাম্বারে পেলাম হচ্ছে প্রথম কক্ষপথের বেগ। এখন আমরা প্রথম কক্ষপথের বেগ এবং n-তম কক্ষপথের বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এর আগে যেমন n-তম কক্ষপথের ব্যাসার্ধ এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম, ঠিক একইভাবে প্রথম কক্ষপথের বেগ এবং n-তম কক্ষপথের বেগের মধ্যে সম্পর্ক। সেই জন্য আমাদের কি করতে হবে, 7 নম্বর সমীকরণকে 8 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। 7 নম্বর ছিল vn, এটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে vn ডিভাইড বাই v1, vn ডিভাইড বাই v1 ইকুয়াল টু, এই 7 নম্বরের ডান পাশে ছিল টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই ns, টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই ns, আর 8 নম্বরের ডান পাশে ছিল টোয়াইস পাই z স্কোয়ার ডিভাইড বাই h। তো আমরা যেহেতু v1 নিচে, সেই জন্য এই মানটাকে উল্টাই বসাইতে হবে, এখানে আমরা এটাকে উল্টাই বসাইলাম। এই তো এটা আমরা যদি কাটাকাটি করি, 2 এখানে উপরে 2 নিচে কাটাকাটি যাবে, ফাই এখানে উপরে ফাই নিচে কাটা যাবে, জেড উপরে জেড নিচে, 2 ই স্কোয়ার কাটা যাবে। আর এই জায়গায় দেখো, এইটা ছিল এখানে এনটা হচ্ছে, এইচটা হচ্ছে কি নিচে, যেহেতু এটা বাক চিহ্ন আছে, এটা বাক চিহ্ন, এটা হচ্ছে বাক চিহ্নের নিচে এইচ, আর এটা হচ্ছে উপরে, তাহলে এইচও কি কাটাকাটি যাবে। তাহলে আর কি থাকতেছে, শুধু এন থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি vn ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু n। সেখান থেকে লিখতে পারি vn সমান v1 ইন্টু, আচ্ছা সরি, vn ডিভাইডেড বাই v1, আমি এখানে আরেকবার লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। vn ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু কত হবে, এইখানে যে nটা আছে সেটা কিন্তু নিচে আছে, অর্থাৎ 1/n হবে, nটা নিচে, তাহলে 1/n। এই vn ডিভাইড বাই v1 সমান হচ্ছে 1/n। তো সেখান থেকে আমরা লিখতে পারি vn সমান v1 ইন্টু 1/n, এটা লেখা যায়। এখন আমরা প্রথম কক্ষপথের বেগ এবং দ্বিতীয় কক্ষপথের বেগের মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটা যদি একটু দেখি, সেটা যদি আমরা দেখি তাহলে কি লিখতে পারি, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগের অর্ধেক। তো দ্বিতীয় কক্ষপথ মানে এখানে 2 বসাইতে হবে n এর মান, বা সহজে এখানে তুমি 2 বসাই দিতে পারো। এখানে যদি 2 বসাই তাহলে এইটা উপরে উঠে যাবে v1 ইন্টু হাফ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কক্ষপথের বেগ প্রথম কক্ষপথের বেগের অর্ধেক হবে, অথবা আমরা উল্টাভাবে বলতে পারি প্রথম কক্ষপথের বেগ দ্বিতীয় কক্ষপথের বেগের দ্বিগুণ। সেটা আমরা কিভাবে, আমরা এই সমীকরণটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি v1 ইকুয়াল টু, v1 সমান আমরা কি লিখতে পারি, vn ইন্টু n। এটা কিন্তু লেখা যায় এইখান থেকে, এই সমীকরণ যেটা আছে এখান থেকে এটা লেখা যায়। আমি 2টা মুছে দিচ্ছি। এই সমীকরণ থেকে আমরা এখন নিচের এই সমীকরণটা লিখতে পারি, এটা থেকে এটা লেখা যায়। তো
তো এখানে যদি আমি প্রথম এটা হচ্ছে বি ওয়ান হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাগ, আর বি এন যদি আমরা দ্বিতীয়, তাহলে এন এর মান 2। সুতরাং এখানে যদি তুমি 2 বসাও, তাহলে প্রথম কক্ষপথের ব্যাগ দ্বিতীয় কক্ষপথের ব্যাগের কি দ্বিগুণ হবে, অথবা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের অর্ধেক। যে কোনোভাবেই পরীক্ষায় বা অবজেক্টিভে আসতে পারে, সুতরাং এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা কি বললাম, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের দ্বিগুণ, অথবা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের অর্ধেক। তার মানে যতই তুমি নিউক্লিয়াস থেকে দূরে যাবা, মানে কক্ষপথ বেড়ে যাবে, ব্যাসার্ধ বেড়ে যাবে, তত ব্যাগও আস্তে আস্তে কি কমে যাবে। তাহলে প্রথম কক্ষপথের ব্যাগ চতুর্থ কক্ষপথের ব্যাগের 4 গুণ হবে। প্রথম কক্ষপথের ব্যাগ ইলেকট্রনের ব্যাগ চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের 4 গুণ হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাগ, আর চতুর্থ কক্ষপথের ব্যাগ মানে হচ্ছে B4। আমরা যদি এখানে লিখি, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাগ, আর চতুর্থ কক্ষপথের ব্যাগ মানে হচ্ছে B4। আর B4 কখন হবে, যদি n এর মান আমরা কি 4 বসাই, তাহলে ইন্টু 4। তাহলে প্রথম কক্ষপথের ব্যাগ চতুর্থ কক্ষপথের ব্যাগের কয় গুণ, 4 গুণ। ঠিক একইভাবে আমরা বলতে পারি প্রথম কক্ষপথের ব্যাগ তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের 3 গুণ, অথবা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ প্রথম কক্ষপথের ইলেকট্রন ব্যাগের 3 ভাগের 1 অংশ। এভাবে বিভিন্নভাবে তোমার অবজেক্টিভে হয়তো আসতে পারে। সোজাসুজি তোমার যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ কত সেটা জানতে হবে, এবং প্রথম কক্ষপথ এবং n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের মধ্যে সম্পর্ক জানতে হবে। তো আমাদের আজকে মোটামুটি আলোচ্য বিষয় এতটুকুই। তো তোমরা নিশ্চয়ই বই সংগ্রহ করেছো, বইয়ের মধ্যে এই সমীকরণগুলো প্রতিবেদনগুলো দেওয়া আছে। আমি যেটা বললাম, আমার লেকচারটা তোমরা দেখবা এবং সাথে সাথে বই পড়তে হবে। বইয়ে দেখবা এগুলো প্রতিবেদন আছে, সাথে সাথে এগুলো সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাও আছে। গাণিতিক সমস্যাগুলো অনেক সময় পরীক্ষায় আসে বা এমসিকিউতে আসে, ছোট ছোট যেগুলো, এগুলো এমসিকিউতে প্রায় আসে। তো তুমি এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবা তত তুমি দ্রুত করতে পারবা। তা আমি আশা করব তোমরা আজকের লেকচারে যে বিষয় দুটি আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, সেটা কিভাবে বাইর করবা, সাথে প্রথম কক্ষপথ এবং n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, এবং n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ ও প্রথম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ এর মধ্যে সম্পর্ক, এটা ভালো করে দেখবা, এবং যে অঙ্কগুলো বইতে উদাহরণ দেওয়া আছে সেগুলো তোমরা চর্চা করবা। আগামী ক্লাসে আমরা তৃতীয় নম্বর প্রয়োগ যেটা ছিল সেটা ছিল হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এটা নিয়ে আলোচনা করব। সাথে যদি সম্ভব হয় এই তিনটা সমীকরণ অর্থাৎ তিনটা প্রয়োগ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তা আজকে মোটামুটি এতটুকু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।